হ্যালো কোরিয়ান ড্রামা লাভার, তোমরা যদি কোরিয়ান ড্রামা ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে 5 মিনিট দেখতে থাকো। আশা করি এই ড্রামাটি তোমার সময় অপচয় করবে না। ড্রামায় দেখানো হয়েছে কিভাবে জঙ্গল থেকে একটি মেয়ে শহরে এসে বসবাস করে, শহরের জীবনযাপনের সাথে কিভাবে সে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে। এসব পাগলামি আর মজার ড্রামা মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ড্রামার শুরুতে আমরা দেখতে পাই একটি গাড়ি পাহাড় থেকে পড়ে গিয়েছে। এর থেকে নাটকের প্রধান চরিত্র জেন বেরিয়ে আসার চেষ্টা করছিল। ঠিক তখনই কেউ তার গাড়ির উপরে তীর ছুটতে শুরু করে। সে একটি মেয়েকে দেখে সেই মেয়েটির দিকে পাথর ছুটতে শুরু করে। আর এই মেয়েটি হলো আজকের নাটকের হিরোইন, যার নাম হচ্ছে সিংইউ। সে জেনকে আক্রমণ করে। তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জেন একটি জুয়েলারি কোম্পানিতে কাজ করে, তার সাথে একটি মেয়ে কাজ করে যার নাম হচ্ছে শিওজা। সে জেনকে পছন্দ করে। এখন জুয়েল ইন্ডাস্ট্রিতে জেনের অনেক প্রতিযোগী রয়েছে যারা তার শত্রু হয়ে উঠেছিল এবং আজও কিছু গুন্ডা তার গাড়ির পিছনে ধাওয়া করছিল। তারা বেশ কিছুক্ষণ ধরে জেনের পিছনে ধাওয়া করছিল। জেন একটি হাইওয়েতে পৌঁছায়। এখানে সে একটি ভুল করে ফেলায় গাড়িটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। বর্তমানে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে সিংইউকে দেখতে পায় যে তার বুকে মাথা রেখে তার হৃদস্পন্দন চেক করছে। জেন ধরে নেয় যে তার প্রতিযোগীরা তাকে হত্যা করার জন্য সিংইউকে হয়তো ভাড়া করেছে। সে তাকে বলে, তুমি কার জন্য কাজ করছো? আমি তোমাকে দ্বিগুণ টাকা দেবো, আমাকে এখান থেকে যেতে দাও। এখন সিংইউ তাকে বলে, আমি এখানকার রানী। ঠিক তখনই একজন মহিলা সেখানে আসে। তাদের দেখে জেনের মনে হয় ওরা সবাই এখানে অভিনয় করছে আর এখানে শুটিং চলছে। সে বাইরে এসে তাকায় এবং হতবাক হয়ে যায়। সে সিংইউকে জিজ্ঞেস করে, তোমার ভূমিকা কি, একজন সাইকোপ্যাথা? সে এই কথা বলার কারণে সিংইউ তাকে উল্টো করে ঝুলিয়ে দেয়। জেন তাদের খুশি করার জন্য তাদের প্রশংসা করতে শুরু করে, কিন্তু তার দিকে তখনই একটা তীর নিক্ষেপ করা হয়। তারপর সে বুঝতে পারে যে এটা কোনো সেট প্লে নয়, এটাই বাস্তব জীবন। তাকে আটকে রাখা হয়েছে। ওই লোকেরা তাকে হত্যা করতে যায়, কিন্তু সিংইউ বলে যতক্ষণ না নারীদের সে সম্মান করতে শেখে ততক্ষণ পর্যন্ত তাকে বন্দি করে রাখা হবে। সেখানকার নিয়মগুলো বেশ অদ্ভুত ছিল। সেখানকার মহিলারা বাইরে কাজ করত আর তাদের পুরুষরা ঘরের ভিতরে কাজ করত। সেখানকার একজন মহিলা লেডি ইউন, যার নাম, যিনি একজন জ্যোতিষী ছিলেন। জেনই প্রথম ব্যক্তি যে এই বনে এসেছিল। দুর্ঘটনার পর 4 দিন সে কোমায় ছিল এবং এই লোকেরাই তার যত্ন নিয়েছিল। এখন জেনের দল তাকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা চালায়, কিন্তু তারা কোন খোঁজ পায় না। এখন জেন ভাবছে এই লোকদের কথার তালে জড়িয়ে দিলেই আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো। তাই সে সিংইউকে বলে, আমি একজন ভালো ছেলে এবং তোমার কাছে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমাকে মুক্ত করে দাও। আমার কিছু জিনিসপত্র গাড়িতে রয়েছে, আমাকে সেগুলো আনতে দাও। সিংইউ গাড়িটি সম্পর্কে কিছুই জানতো না, আসলে গাড়ি কি জিনিস। তাই সে বলে যে বিশাল একটি সাদা জিনিস থেকে আমি তোমাকে বের করে নিয়ে এসেছি। সিংইউ ছিল বেশ সহজ সরল একটি মেয়ে, তাই সে তাকে গাড়ির ওখানে নিয়ে যায়। সে মনে করে যে গাড়িটিকে একটি মনস্টার, যেটি জেনকে দুর্ঘটনার সময় পেটে লুকিয়ে রেখেছিল। এখন জেন তার সরলতার সুযোগ নেয় এবং এমন আচরণ করে যেন সে গাড়িটিকে ইমপ্রেস করার চেষ্টা করছে এবং সিংইউকেও বলে গাড়িটিকে ইমপ্রেস করতে। এখন সিংইউ গাড়িটিকে ইমপ্রেস করার জন্য নাচতে শুরু করে দেয়। তাই সিংইউ যখন চুপচাপ জিনিসপত্র বের করে নেয় তখন সে লাঠি দিয়ে তাকে আক্রমণ করতে যাচ্ছিল, আর তখনই সিংইউ ঘুরে দাঁড়ায় আর তখন সে লাঠি দিয়ে গাড়িতে আঘাত করে এবং গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এটা দেখে সিংইউ অজ্ঞান হয়ে যায়। আর আপনারা তো জানেন মেয়েরা হচ্ছে প্রথম কাতারের বীর, যারা তেলাপোকা দেখলেও ভয় পায়। যাই হোক, এবার জেন তার ব্যাগটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে এগিয়ে গিয়ে দেখে তার দিক নির্দেশনাকারী চুম্বক ক্ষেত্রটি আর কাজ করছে না। তাই সে উপায় বের করতে পারছিল না কিভাবে এখান থেকে বের হওয়া যায়। অন্যদিকে গাড়ির পেট্রোল লিক করে সেখানে আগুন ধরে যায়। এবার সেখানকার লোকেরা এসে আগুনের জল ঢালতে শুরু করে। জেন পথ খুঁজে পাচ্ছে না, তাই দোয়া দেখে সেখানে আবারও সে ফিরে আসে এবং সবাইকে চিৎকার করে পিছিয়ে যেতে বলে, কারণ গাড়িটি বিস্ফোরিত হবে। আর সে সিংইউকে কোলে তুলে কাছের হ্রদে ঝাঁপ দেয়। হ্রদ মানে হচ্ছে পানিতে ঝাঁপ দেয়। এখানে শহরে জেনের দল জেনের নিখোঁজ হওয়ার কথা কাউকে বলতে পারছিল না, কারণ তাহলে তাদের ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে যাবে। যখন জেনের জ্ঞান ফিরে আসে তখন সে ওই লোকগুলোর মতো পোশাক পরেছিল। সে ঘুমিয়ে থাকার ভান করে। এরপর সে জানতে পারে যে লেডি ইউন তাকে সন্দেহ করে এবং সে ভাবে যে নিজেই গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আর সে জেগে ওঠার সাথে সাথেই তারা তাকে তদন্ত করবে। এখন সে আবার সিংইউকে তার কথার ফাঁদে আটকাতে শুরু করে দেয়। সে বলে, আমি সেই মনস্টারটিকে দেখেছি। সে আমাকে আক্রমণ করতে যাচ্ছিল আর মুখ থেকে আগুন ছিটিয়ে দিতে শুরু করছিল। সেই কারণে আগুন সর্বত্র ছড়িয়ে পড়লো। আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি তোমাকে বাঁচিয়েছি। আমি কিভাবে তোমার ক্ষতি করতে পারি? এখন সিংইউ তাকে বলে, আমি তোমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি। কেউ তোমাকে কিছু বলতে পারবে না। এখন জেন তার ব্যাগ থেকে জিনিসপত্র বের করে ফোন চার্জ দেয়। সিংইউ তার ফোন দেখে হতবাক।
তারপর জেন মোবাইলে তার জন্য একটি গান বাজায়। এখন তাকে কথার তালে রাখে। জেন তাকে বেরানোর পথ জিজ্ঞেস করে, কিন্তু গানটি শুনতে শুনতে সিংহ একদম ঘুমিয়ে পড়েছিল। তাই জেন তাকে তুলে বিছানায় শুয়ে দেয়। তারপর সেই ওই লোকদের কাছ থেকে কিছু মানচিত্রের কথা শুনছিল, তাই সে এটি খুঁজতে শুরু করে, কিন্তু সে মানচিত্রটি খুঁজে পাচ্ছিল না। কিন্তু সে একটি বাক্সে সে লেডি ইউনের একটি স্কেচ দেখতে পায়। সে অবাক হয়ে যায় এবং ভাবে সে এত আধুনিক পোশাক কিভাবে পড়ে আছে। সেখানে একটি পাথরও ছিল। সে এটি পরীক্ষা করে দেখে এটি একটি মূল্যবান পাথর। এটা দেখে সে খুশি হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে সে ভাবে, গত রাতে কি আমি স্বপ্ন দেখেছি? বাক্সটি সে আবার খোলার পর সেই পাথরটি সে আবারও দেখতে পায়। এবার সিংহেও সেখানে এসে পৌঁছায়। সে সেই পাথরটি সম্পর্কে বলে, এটি একটি তারার পাথর। আমার মা এটি আমাকে দিয়েছিল। সেটি ছিল তার শেষ মুহূর্ত। এখন জেন তাকে জিজ্ঞেস করে, এখানে এমন কোনো গুহা আছে যেখানে এই পাথর পাওয়া যায়? সে বলে, না, ওরকম কিছুই নেই। এখন জেন তার মোবাইলে সিংহের কয়েকটা ছবি তোলে। এটা দেখে সে খুশি হয়ে যায়। এখন সে তার সাথে মাঠে যায় এবং কোন জায়গা থেকে সে পালাতে পারে তা খুঁজে বের করতে শুরু করে, কিন্তু সে কোনো উপায় খুঁজে পায় না। সিংহ ফিরে এলে সে তার মোবাইলে গেম খেলতে শুরু করে। জেন তখন তাকে মুগ্ধ করার জন্য বলে, আমি তোমার জন্য খাবার রান্না করব। তারপর সে তার জন্য ইনস্ট্যান্ট নুডলস তৈরি করে। সিং তার ব্যাগ পরীক্ষা করে এবং নতুন জিনিস দেখতে পায়। তারপর জেন তাকে চপস্টিক দিয়ে নুডলস খেতে শেখায়। সিংহু ওই নুডলসগুলো খুব পছন্দ করে। সে তার ব্যাগ থেকে দ্য লিটল প্রিন্স নামে একটি গল্পের বইও তাকে দেখায়। সিংহু এটা খুব পছন্দ করে। মূলত সে চেয়েছিল সিংহু তার বইয়ের বিনিময়ে যেন পাথরটি দিয়ে দেয়, কিন্তু সিংহু বলে, আমার মা আমাকে এটা উপহার দিয়েছে, আমি কেন এই উপহার বিনিময় করব? সিংহু রাজি হতে চায় না, কিন্তু এরপর সে বলে, ঠিক আছে, তুমি রানীর লোক হও। মানে কি, বুঝতেই তো পারছেন গাইজ, মানে সামথিং সামথিং। কতগুলো ছেলে ভাববে এরকম কপাল যদি আমার থাকতো। যাই হোক, এরপর সে বলে, তাহলে আমার সব কিছু তোমার হবে। এরপর জেন কিছু সময় ভাবে এবং তারপর বলে, ঠিক আছে, আমি তোমার হাতে প্রস্তুত আছি। যাই হোক, এখন সিংহ খুশি হয় এবং বলে, আজ রাতে আমরা পাহাড়ের কাছে সবুজ মাঠে আমরা দুজনে তারা দেখব। এখন জেন রাতে সেই জায়গায় পৌঁছায় যেখানে তারা দুজনেই কিছুক্ষণের জন্য তারা দেখে। তারপর সিংহ জেনের পোশাক খুলতে শুরু করে, যার ফলে জেন হতবাক হয়ে যায়। সিংহ তখন বলে, তুমি নিজেই তো আমার সাথে তারা দেখার জন্য রাজি হয়েছ, তাহলে এমন করছো কেন? এখানে আমরা বুঝতে পারি যে সে কি ইশারা করেছিল। এখন জেন সেখান থেকে দৌড়ে ফিরে আসে। এরপর সে আবিষ্কার করে যে তারকা দেখার অর্থ কী, যা প্রজন্মকে এগিয়ে নিয়ে যায়। সিংহু এতটাই রেগে গেল যে জেনকে সে আবারও লকআপে ঢুকিয়ে দিল। জেন তাকে বলে, তুমি কি বলছো আমি বুঝতে পারিনি। যদি তুমি আমার প্রতি আগ্রহী হও তাহলে আমাকে তোমার ভালোবাসা প্রকাশ করো। একটু রোমান্টিক হওয়া তোমার উচিত ছিল, তারপর আমাদের বিয়ে হবে। এখন সিংহ একটু একটু বুঝতে শুরু করেছে। অন্যদিকে জেনের দল একটি ড্রোন দিয়ে পাহাড়ের উপর থেকে নিচে দেখার চেষ্টা করছে, কিন্তু চৌম্বকীয় শক্তির অভাবের কারণে ড্রোনটি নিচে পড়ে যায়। সিংহ জেনকে মুক্ত করে জঙ্গলে নিয়ে যায়, এই বলে, আজ আমি তোমাকে প্রপোজ করব, এবং তারপর রক্তে ভরা বালতি তার উপরে ফেলে। আর এভাবে সে তার ভালোবাসার প্রপোজ করে। এতে জেন তো রেগে যায়, তাই সে জেনকে আবার উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপর জেন তার প্রপোজ গ্রহণ করে। জেন বলে, আমি তোমার প্রস্তাব গ্রহণ করেছি। তারা যখন চলে যাচ্ছিল তখন জেন ড্রোনের একটি টুকরো দেখতে পেল। এখন জেনের সাথে তার চুক্তিবদ্ধ কোম্পানির সাথে 15 দিন পর দেখা করতে হবে। যদি সে না যায় তাহলে তাকে জরিমানা দিতে হবে এবং চুক্তিও বাতিল করা হবে। এখন জেন সিং ইউকে কথার ফাঁদে ফেলে এবং অনেক তথ্য পায়। এখন সে সেখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করে। সে সিং ইউকে বলে, আগামীকাল আমাদের বিয়ে। আমাদের বিয়ের দিন বরকনে সবাই প্রচুর ওয়াইন পান করব, তুমি এগুলো নিয়ে এসো। তাই সিংইউ তাকে একটি ঘরে নিয়ে প্রচুর ওয়াইন দেখায়। রাতে ঘুমের মধ্যে হঠাৎ জেন ভয় পায়। এটা দেখে সিংইউ তার কাছে দৌড়ে ছুটে আসে। তারপর সে তার ব্যাগ থেকে পাথরটি বের করে জেনকে দেয় এবং বলে যে আগামীকাল তো আমাদের বিয়ে, তাই আমার সব কিছুই তোমার এবং তোমার সব কিছুই আমার। এখন পরের দিন সিংইউ তাকে একটা গল্প শোনায়, যেই গল্পে একটি শিয়াল, একটি মিস রোজ আছে। এখানে মিস রোজ সিং ইউ এবং মিস্টার ফক জেন। এখন সে তার বইয়ের মধ্যে একটি কার্ড খুঁজে পায়। জেন তাকে তার নাম পড়ে শোনায় এবং তার নাম লিখতে শেখায়। এখন তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সিংহু বলে, আমি তোমাকে সবসময় ভালোবাসবো। জেনেরও তার জন্য একটা সারপ্রাইজ ছিল, সিংহের প্রিয় গান যা সে মুখস্থ করে রেখেছিল। সে সেই গানটি বিয়েতে গায়। এখন শেষে সবাই ওয়াইন পান করে। জেন মদ্যপান করে না, কারণ সে ওয়াইনের মধ্যে ঘুমের ট্যাবলেট মিশিয়েছিল। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, তাই জেন সিংহুয়ের কাছে এসে বলে, বিদায় মিস রোজ, এবং সেখান থেকে সে চলে যায়। এখন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় সে একটি গুহা দেখতে পায় যা অনেক লম্বা ছিল, কিন্তু জেন হাঁটতে থাকে। অবশেষে সে শহরে পৌঁছায়। অন্যদিকে যাদের সাথে তার চুক্তি ছিল তারা এসে জেনের দলকে নির্যাতন করতে শুরু করে এবং তাদের কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর করায়।
তারপর জেন সেখানে আসে এবং ওই লোকদের মারধর করে। এরপর মিস লি, যিনি সেই চুক্তির প্রধান ছিল, সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় লেডি ইউন শিং ইউকে বলছে, পাহাড়ের পিছনের লোকেরা খুবই বিপজ্জনক, আমরা তাদের বিরুদ্ধে জিততে পারবো না। কিন্তু শিং ইউ বলে, আমি অবশ্যই সেখানে যাব এবং জেনকে ফিরিয়ে আনবো। জেন তার দলকে সেই পাথরটি দেখায়। তারা এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এটা খুবই মূল্যবান ছিল। সে জেনকে বলে এটি পরীক্ষার জন্য ল্যাবে পাঠাতে হবে। এরপর আমাদের নাটকে একটি নতুন মুখ আসে, তার নাম হচ্ছে মিস্টার ই। সে একজন লাইভ স্ট্রিমার এবং জ্যোতিষী। লাইভ স্ট্রিমিংয়ের জন্য তাদের একজন সঙ্গীর প্রয়োজন ছিল। অনেক মেয়ে ইন্টারভিউ দিতে আসে, কিন্তু তারা কাউকেই পছন্দ করে না। এদিকে লেডি ইউন সিংহুকে গুহা পার হতে সাহায্য করে এবং বলে যদি কোনো সমস্যা হয় তাহলে আবারও ফিরে আসতে। এখন সে প্রথমে যে জিনিসটা দেখতে পায় তা হলো মিস্টার ইয়ের একটি গাড়ি। এখন জেন যেভাবে তাকে বলেছিল, শিং ইউ সেই গাড়ির সামনে সেটিকে মনস্টার ভেবে তার সামনে নাচতে শুরু করে গাড়িটিকে ইমপ্রেস করার জন্য। মিস্টার ই যখন এগিয়ে আসে তখনই সে তাকে আঘাত করার জন্য একটি তীর বের করে, তাই ই তাকে থামায়। যখন মিস্টার ই ফোন করার জন্য তার ফোন বের করে, শিং ইউ তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয় এবং তার সেলফি তুলতে শুরু করে। মিস্টার ই মনে করে সে কোনো মানসিক রোগী অথবা কোনো পাহাড়ি গ্রাম থেকে পালিয়ে এসেছে, কারণ তার পোশাকটি এরকমই ছিল। এখন ই তার মধ্যে তার লাইভ স্ট্রিমিং পার্টনার দেখতে পায়। সে তাকে বলে এটা একটা গাড়ি এবং এটাকে ইমপ্রেস করার কোনোই প্রয়োজন নেই এবং তাকে গাড়িতে বসিয়ে দেয়। সে তাকে জেনের কার্ড দেখায়। জেন তখন একটি পুরনো বাড়িতে ছিল, তার এক কাকা সেখানে থাকতেন, তুমি তাকে ফোন করো। কিন্তু জেন মনে করে যে অপরিচিত কোনো ব্যক্তি হয়তো, তাই সে ফোনটি কেটে দেয়। তাই ই সিংকে সেই পুরনো বাড়িতে নিয়ে যেতে শুরু করে। জেন এবং তার দলের লোকরা সেই পুরনো বাড়িতে জোকারের পোশাক পরে পারফর্ম করে। এখন ই এবং শিং ইউ সেখানে আসে। জোকারের পোশাক পরা জেন শিং ইউকে দেখে চিনতে পারে এবং লুকিয়ে থাকতে শুরু করে। সেখান থেকে চলে যাওয়ার সময় শিং ইউ হঠাৎ জেনের কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু দেখে যে জেন সেখানে নেই। তারপর সে বুঝতে পারে যে এই জোকাররা তাদের আসল মুখ দেখাবে না। তাই ই তার সাথে একটা চুক্তি করে, যদি জেনকে কোথাও খুঁজে না পাওয়া যায় তাহলে অন্যথায় তুমি আমার সাথে লাইভ স্ট্রিমিংয়ের কাজ করবে। যখন তারা তাদের সাথে ডিল করতে যাবে, অর্থাৎ জোকারদের সাথে, সেখান থেকে জেন ইতিমধ্যে তার দলবল নিয়ে পালিয়ে যায়। এখন জেন তার সহকারীকে ইয়ের অবস্থান খুঁজে বের করতে বলে এবং সে মিস লির কাছে যায়, যেখানে সে তার পোশাক পরিবর্তন করে বেরিয়ে আসছিল ওয়াশরুম থেকে। তখন মিস লি তাকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে। জেন তো পটে না, সে বলে তুমি আমার কাজের জন্য উপযুক্ত। এখন শেং ইউ একগুঁয়েভাবে জেনের পুরনো বাড়ির বাইরে বসে আছে। ঠিক তখনই জেন ও লোকেশন থেকে তাদের সম্পর্কে জানতে পারে। সে আবারও পুরনো বাড়িতে আসে। তারপর সে দেখতে পায় শিং ইউ বাইরে বসে আছে। এখন সে ইকে সিংহের কাছাকাছি দেখে সহ্য করতে পারে না, তাই সে তার গাড়ি তাদের কাছে থামায় এবং শিংইউকে গাড়িতে উঠে বসতে বলে। ই তাদের অনুসরণ করতে থাকে। অন্যদিকে শিউজা আজ একটি কেক অর্ডার করেছিল। তার উদ্দেশ্য ছিল আজ সে জেনকে তার অনুভূতি জানাবে। তিয়ান এতে খুশি নয়, কারণ সে শিউজাকে পছন্দ করে। এবার জেন শিং ইউয়ের হাত ধরে সেখানে আসে। তারা বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই শিং ইউ জেনকে আক্রমণ করে। সে বলে তুমি আমার এবং আমার পরিবারের সাথে প্রতারণা করেছো, কেন তুমি আমাদের প্রতারিত করলে? সে তার নাকে ঘুষি মারে, যার ফলে তার নাক দিয়ে রক্তপাত হয়। শিউজা জেনের ছবি তোলে এবং রিপোর্ট করে। শিংইউয়ের ছবিও সে তোলে। শিংইউ তখন পোজ দিতে শুরু করে। জেন তখন তাদের রিপোর্ট করা থেকে বিরত থাকতে বলে এবং চলে যেতে বলে। তখন ইও সেখানে এসে পৌঁছায়। সে শিংইউকে লাইভ স্ট্রিমিংয়ের চাকরির জন্য প্রস্তাব দেয়, কিন্তু জেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। সে তাদের সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু জেন সবাইকে ঘর থেকে বের করে দেয় এবং জিং ইউকে কথার ফাঁদে ফেলতে শুরু করে। সে তাকে কেকটি দেখিয়ে বলে, আমি তোমার জন্য এটা অর্ডার করেছিলাম। তাই জিং ইউ তার হাত দিয়ে কেকটি খেতে শুরু করে। তারপর জেন ফোনে শিওজাকে সেই পাথরটি সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলল যে তারা পাথরটিকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলেছে। এখন সে ফোন করে ফিরে এসে দেখে শিং ইউ তার ঘর এলোমেলো করে ফেলেছে। তার ফিশ অ্যাকোরিয়াম থেকে মাছ বের করে সে বলে, এগুলো রান্না করে আমাকে খাওয়াও। হঠাৎ তার পা রিমোটের টিপ পড়লে টিভিটি চালু হয়। সে মনে করে এটা কোনো দানব বা মনস্টার হয়তো, তাই সে এটার দিকে তীর ছুটতে শুরু করে। জেন এগুলোতে খুব বিরক্ত ছিল। সে তাকে আদর করে ঘরে নিয়ে যায় এবং বলে, এখানে তীর বের করো না, এখানে কেউ তোমাকে কিচ্ছু বলবে না, আমি তোমাকে দেখে রাখবো। শিং ইউয়ের আঙ্গুলে একটা কাটা দাগ ছিল, তাই সে তাতে মলম লাগায় আর শিং ইউ তাকে খুব সুন্দর মনে করে। কিছুক্ষণ পর জেন ওয়াশরুম থেকে বেরিয়ে আসছিল। ঠিক তখন তার পা পিছলে যায় এবং সে শিং ইউয়ের উপরে পড়ে যায়। সে তাকে ধরে ফেলে। তারপর জেন তাকে স্নান সম্পর্কে অনেক কিছু বলে, এটা শ্যাম্পু, এটি একটি তোয়ালে এবং এটি কিভাবে ব্যবহার করবে এইসব।
কিছুক্ষণ পর সে স্নান করে বেরিয়ে আসে এবং জেনের কাছ থেকে তার পা লুকাতে শুরু করে। এর ফলে তার গামছাটি পড়ে যায়। এখন সে দ্রুত বিছানায় লুকিয়ে পড়ে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে তোমার পা লুকাচ্ছিলে কেন? এখানে আমরা জানতে পারি যে এটি তাদের লোকদের একটি ঐতিহ্য। যতক্ষণ না দুজন মানুষ একসাথে তারাদের দেখে ততক্ষণ তারা তাদের পা দেখায় না। এখন সে তাকে একটি রাতের পোশাক দেয় এবং চলে যায়। রাতে সে অনেক শব্দ শুনতে পায়, তাই সে উঠে দাঁড়ায় এবং সেখানকার আলোগুলো জ্বলে ওঠে, যেগুলো ভয়েস অ্যাক্টিভ ছিল। সে এটা এত পছন্দ করে যে সে জেনকে এটা সম্পর্কে বলতে শুরু করে। জেন আগে থেকেই এটা জানতো। শিংইউ তাকে বলে, আমি শহরে অনেক উঁচু উঁচু ভবন দেখেছি, তাহলে কি আমাকে শহরটা ঘুরে দেখাবে? তাই জেন তার মোজা দিয়ে বলে, আগে তোমার পা ঢেকে নাও। তারপর সে তাকে গাড়িতে করে পুরো শহরটা ঘুরে বেড়ায়। এরপর সে শিংইউকে বলে, এখানকার মানুষগুলো খুবই বিপজ্জনক। কিছু লোকজনের সাথে আমার কিছু ঝামেলা হয়েছিল আর তারা আমাকে ধাওয়া করছিল, যার ফলে আমি পাহাড় থেকে পড়ে গিয়েছিলাম। চিন্তা করো না, আমি তোমাকে দেখে রাখবো। কিন্তু শিংইউ এইসব বোঝে না। সে উল্টো বলে, চিন্তা করো না, আমি সব বিপজ্জনক মানুষের সাথে লড়াই করতে পারি। পরের দিন সকালে শিওজা জেনের বাড়িতে আসে। পুরো ঘর এলোমেলো ছিল। শিংইউ নুডলস তৈরি করছিল আর খাচ্ছিল। শিওজা তার কাছ থেকে নুডলস নিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো এবং তুমি জেনকে কিভাবে চেনো? শিংইউ নুডলস খুব পছন্দ করত এবং এতে কেউ বাধা দিবে সেটা সহ্য করতে পারে না, তাই সে শিওজাকে বেঁধে ফেলে। জেন যখন ঘুম থেকে ওঠে তখন সে শিংইউকে জিজ্ঞেস করে, তুমি নুডলসের জন্য পানি কোথা থেকে নিয়েছো? সে বলে, অ্যাকুরিয়াম থেকে। তাই সে তাকে বলে, এই জলটা নোংরা, কলের জল ব্যবহার করবে এরপর থেকে সে তাকে বুঝিয়ে বলে, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করো তুমি আমার কি হও বা কোথা থেকে এসেছো, তুমি বলবে আমি জিনের গ্রামের আত্মীয় এবং পুরনো বন্ধু। কাউকে বলো না যে তুমি পাহাড়ের নিচ থেকে এসেছো। কিন্তু ততক্ষণে শিওজা সব কিছু শুনে ফেলেছে। এখন জেন তাকে মুক্ত করে তার ঘরে নিয়ে যায় এবং তাকে সব কিছু বিস্তারিতভাবে খুলে বলে এবং তার অস্ত্রও দেখায়। কিন্তু শিওজা তার গল্প বিশ্বাস করে না। সে বলে, আজ এমন জায়গা এখনও আছে? এমন জায়গার অস্তিত্ব আমার মনে হয় নেই। অন্যদিকে শিংইউ একা বসে আছে। ঠিক তখনই সেখানে চলে আসে। সে তাকে দরজা খুলতে বলে, কিন্তু সে দরজা খুলতেও জানে না। সে তাকে হাতল ঘুরাতে বলে। তাই শিংইউ এত জোরে হাতলটি ঘুরিয়ে দেয় যে হাতলটি ভেঙে যায়। এরপর সে দরজাটি ধাক্কা দিয়ে ভেঙে দেয়। তখন জেন শব্দ শুনতে পায় এবং নিচে নেমে আসে। তারপর শিওজাকে বলে, এখন কি তুমি বিশ্বাস করো? জেনকে বলে, তোমার তারকারা আজকাল অশান্তিতে আছে। জেন তাকে ঘর থেকে বের করে দেয় এবং তাকে সতর্ক করে যে কেউ যেন এই বিষয়টা না জানে শিংইউ কোথা থেকে এসেছে এবং তাকে খুঁজে যেন না পায়। সে তোমাকে যা বলেছে তা ভুলে যাও, শুধু এতটুকুই মনে রেখো, সে আমার গ্রামের। অন্যদিকে শিংইউ শিওজার লিপস্টিক দেখে মনে করে সে কি রক্তপান করেছে। কিছুক্ষণ পর সেও একই ধরনের লিপস্টিক লাগিয়ে জেনকে দেখাতে আসে। জেন এটা মোটেও পছন্দ করে না। লিপস্টিকের ছাপ তৈরি করার জন্য সে বারবার জেনকে চুমু খায়। জেন অনেক কষ্টে তাকে সামলায়। পরের দিন জেন তাকে একটি শপিং মলে নিয়ে যায়। সে তাকে এক জায়গায় থাকতে বলে এবং কাজে চলে যায়। কিন্তু শিংইউ পুরো মল ঘুরতে শুরু করে। সেখানে হেয়ার সেলুনের মালিক তাকে ফাঁদে ফেলে। এখন জেন মনে করে কেউ তাকে অনুসরণ করছে, তাই সে তাকে ধরে ফেলে এবং সে জানতে পারে যে তারা রত্নশিল্পে তার প্রতিযোগী। এখন জেন লোকটিকে পুলিশে দেয় এবং বলে সে আমার মানিব্যাগ চুরি করেছে। অন্যদিকে শিংইউ তার চুলের স্টাইল করিয়েছে। যখন সে জেনের কাছে আসে তখন সে শিংইউর চেহারা দেখে হতবাক হয়ে যায়। হেয়ার সেলুনের মালিক খুব মোটা বিল করেছিল, কিন্তু জেন তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এখন সে শিংইউকে কেনাকাটা করতে নিয়ে যায়। এখানে শিংইউ এমন জুতা চেয়েছিল যা তার পা ঢেকে রাখে। জেন তাকে খুব সুন্দর পোশাক এনে দেয়। এখন সে জেনকে বাইরে পাঠায়। তখনই জেন মিস লিকে দেখে পালাতে শুরু করে। সে তার সামনে আসতে চায় না, তাই সে সেখান থেকে আড়ালে চলে যায়। এরপর শিংইউ যখন ড্রেস পরে বাহিরে বের হয়ে আসে তখন তাকে খুব সুন্দর লাগছিল। শিংইউর কাছে কোনো ধরনের টাকা ছিল না, তাই সেখানে একটি বড় সমস্যা দেখা দেয়। এখন মিসলি তাকে তার বিল পরিশোধ করতে বলে, কিন্তু তার আগেই একজন প্রহরী এসে টাকা দেয় এবং বলে যে তার প্রেমিক এই টাকাগুলো দিয়ে দিয়েছে। এরপর জেন গোপনে শিংইউকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু মিসলি তাদের দেখতে পায়। সে বলে লুকানোর কী দরকার। তখন মিসলি শিংইউয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু জেন তাকে চুপ করিয়ে দেওয়ার জন্য শিংইউকে চুমু খায়। শিংইউ সেই চুম্বনে খুব খুশি হয়।
এরপর বাইরে এক পাথর বিক্রেতাকে দেখা যায় যার কাছে প্রচুর বীজ ছিল। জেন এবং সিং ইউ সেখানে যায়। একটু পরে সিং ইউ জেনকে না দেখে একটা উঁচু টাওয়ারে উঠে পড়ে। সেটা এত পরিমাণ উঁচু ছিল যে সিং ইউর মাথা ঘুরতে শুরু করে। তখন জেন স্পিকারের মাধ্যমে কথা বলে এবং তাকে বলে নিচে নেমে আসতে। এরপর সে তাকে সেখান থেকে নিয়ে যায়। তারপর জেন সে তার দলের কাছে আসে, যেখানে জিং ইউই তার লোকদের সম্পর্কে কথা বলতে শুরু করে। তাই জেন তার উপরে রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এখন শিওজা তার কাছে আসে এবং তাকে সিং ইউয়ের টাওয়ারে ওঠার ভিডিও দেখায়। সে তখন চিন্তিত হয়ে পড়ে। সে তার দলকে বলে এই ভিডিওটি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলো এবং সে নিজেই সিং ইউকে খাওয়ানোর কথা বলে সেখান থেকে নিয়ে যায়। এরপর যখন সিং ইউ গাড়িতে ঘুমিয়ে পড়ে তখন সে তাকে পাহাড়ের কাছে রেখে যায় এবং মনে মনে বলে বাড়ি চলে যেও। এখন তার দল তার উপর অনেক রেগে যায় তার এই কাজ করার জন্য। তারপর তার দল সেই জায়গায় আবার যায়, কিন্তু সিং ইউ সেখানে ছিল না। এখন তারা চিন্তিত হয়ে জেনকে ফোন করে বলে যে সে নিজেই আবার তোমার কাছে ফিরে আসবে এবং ঠিক তাই ঘটে। সে একটি গাড়িতে করে শহরে আবার ফিরে আসে এবং একটি বারবিকিউ রেস্তোরাঁয় পৌঁছায়, যেখানে কিছু লোক তাকে ওয়াইন পান করায়, যার কারণে সে মাতাল হয়ে যায় এবং তাদের সমস্ত কথা বলতে শুরু করে। যেখানে একজন লোক তাকে ধরে তার সাথে নিয়ে যায়। এরই সাথে সাথে এই ড্রামাটির প্রথম পার্ট শেষ হয়ে যায়। এই ড্রামাটির দ্বিতীয় এবং শেষ পার্টটি দেখতে হলে আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, যার কারণে আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ, দ্বিতীয় এবং তৃতীয় পার্ট অর্থাৎ শেষ পার্টটি অনেক বেশি মজাদার হতে চলছে। সুতরাং নতুন নতুন এই ড্রামাগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুল করবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।